নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা স্বাভাবিক ভাবেই আজকে আমাদের খুবই দৃষ্টিকটু লাগলেও বর্তমান রাজনীতিতে এটাও কেন জানি সমানভাবে একটা ইস্যু হয়ে উঠছে বা আপনাদের একটু সহজভাবে বুঝিয়ে বললে সুবিধা হবে। সেটা হচ্ছে আদালতকে আক্রমণ। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে কোনো যদি বিচার তাদের মনোমত না হয়, সেখানে সরাসরি আক্রমণ করা হচ্ছে বিচারপতিকে, এবং এই আর কি রায়ের পেছনে কোনো যোগ আছে বা রাজনীতিকে টেনে আনা হচ্ছে। দেখুন, যে কোনো রায় বেরোনোর পর সেটাকে আইনত কাটাছেঁড়া করাই যায়। যেমন আইনজীবীরা আদালতে করেন, আদালতের বাইরেও সেটা আইনের নানা পরিধি নিয়ে এসে সেটা করা যায়। কিন্তু যেটা করা যায় না, সেটা এর পেছনে কোনো আর কি ইন্ধন খোঁজা যায়। এই কারণেই এই রায়টা বিচারপতিরা দিয়েছেন, এর পেছনে কোনো অন্য ট্রানজ্যাকশন আছে বা এর পেছনে কোনো রাজনীতি আছে, সেটা একেবারেই করা যায় না। তাহলে সেটা বিচারপতিদের মানহানির পর্যায়ে যায়। কিন্তু ইদানিং আমরা দেখতে পারলাম যে এসএসসি আর কি রায় বেরোনোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বিচারপতিদের আক্রমণ করলেন, এবং আক্রমণ করে তিনি বললেন যে বিজেপি এখন বিচারালয় চালাচ্ছে, এবং এখানেই থেমে থাকলেন না। সেখানে দাঁড়িয়ে উনি যোগ করলেন যে ওখান থেকেই নাকি রায় লেখা হচ্ছে। বাংলায় আমরা সবাই এ কথা আমরা এখানে একেবারেই একমত নই। আমরা বিশ্বাস করি যে আদালত তার মতো, যদি আদালতের আইনের শাসন যদি না থাকে আজকে, তাহলে কিছুই থাকবে না দেশ জুড়ে। আইনের শাসন আছে বলেই, আদালত আছে বলেই সাধারণ মানুষ সেখানে যান। আমরা এখনও কথায় বলি আমরা আদালতে বুঝে নেব, অর্থাৎ আমরা আইনের পরিধি বা চৌহদ্দির মধ্যে স্বচ্ছন্দ বোধ করি। কিন্তু ক্রমাগত সেটা আইনের আর কি এই যে দরজা, আমরা যেটা বলি মন্দির, সেখানে ক্রমাগত আর কি আঘাত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আদালত তুলে দেওয়ার কথাই বলেছেন। রায় বিরুদ্ধে গেলেই সব নখ দাঁত বার করে লাফিয়ে পড়ছেন। যতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে ছিলাম, আমরা দেখতাম রোজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রায় দেওয়ার পরেই কিন্তু এই কথাগুলো তৃণমূলের মুখপাত্ররা বলতেন এবং সারা সারিতে বলতেন। শুধুমাত্র যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ সেটা নয়। একইভাবে আমরা কি দেখছি, নির্বাচন কমিশনকে আক্রমণ করা হচ্ছে। যে কোনো বিষয় হলে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে যে এটা বিজেপি দ্বারা পরিচালিত, এটা ইচ্ছা করে চায় না ভোট করতে। যে কোনো এমনকি নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যখন মুর্শিদাবাদের ডিআইজিকে সরানো হয়েছিল যে দাঙ্গা হলে তার দায় নেওয়া হবে নির্বাচন কমিশনকে। বলা হচ্ছে আজকে বিএসএফ হোক, সিআইএসএফ হোক, এনআইএ হোক, সিবিআই হোক, যাকেই খুশি আর কি কিছু তারা পশ্চিমবঙ্গে ঢুকে কোনো তদন্ত করলে, কাউকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে সেটা তাদের বলা হচ্ছে যে তারা শাসক দল বা বিজেপির সঙ্গে মিলে করছে, পশ্চিমবঙ্গকে ছোট করতে চাইছে, পশ্চিমবঙ্গকে হেয় করতে চাইছে, এটা বাংলার বঞ্চনা। অথচ এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে আদালতের নির্দেশে, এবং সেখানে দাঁড়িয়ে এরকম নয় যে তারা খালি হাতে সব জায়গায় ফিরে যাচ্ছে, তারা প্রচুর ডকুমেন্ট নিয়ে ফিরে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের অন্য জায়গাতেও কিন্তু এরকম আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। আজকে আমি দুটো উদাহরণ আপনাদের সামনে দিতে চাই যে দুই মুখ্যমন্ত্রী জেল খাটছেন, তারা এখনও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি। একজন মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি, সে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। তিনি কিন্তু কোনো সময় বা অরবিন্দ কেজরিওয়াল বা তার দল কোনো সময় কিন্তু তাদের যে জেল যাওয়া এবং একাধিক মন্ত্রীর যে জেলে যাওয়া, কোনো সময় কিন্তু তারা বিচারপতিদের নিয়ে সরাসরি আক্রমণ করছেন না। তারা এটা রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করছেন যে আমাদের জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ। একইভাবে যে হেমন্ত সোরেন, যিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন, তার স্ত্রী সরাসরি কিন্তু কোনো সময় বিচারপতিদের আক্রমণ করছেন না। এটার সঙ্গে রাজনীতিগতভাবে তারা বলার চেষ্টা করছেন যে আজকে আদিবাসীদের ছোট করতে চাইছে বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি সম্পূর্ণভাবে উলটকরণ। দীর্ঘদিন ধরেই এই একটা আর কি আমরা এর কাছে আমরা জানি যে কিছু হলেই বিকালবেলায় সেই বিচারপতিদের সরাসরি ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হবে, এবং তারপরে এই রায়টাকে নিয়ে
আহ, আইনত নয় আর রাজনৈতিকভাবে তার প্রচার করা হবে। আমার প্রশ্ন হচ্ছে খুব আহ, একদম অন্য জায়গায়। সেটা হচ্ছে ধরুন আমরা যাদের পাঁচ পাবলিক বলি, তারা যদি এরকম বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, তারা কি এরকম ছাড়পত্র পাবে? তারা কি একইভাবে বলার পরও তাদের বিরুদ্ধে কি কোনো আদালত অবমাননা হবে না, বা আদালত নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে না? কারণ আমরা কোনো সময় এমনকি আমাদের ফেসবুক হোক, টুইটার হোক বা বিভিন্ন সামাজিক হ্যান্ডেল হোক, কোনো সময় কিন্তু আমরা আদালত সম্পর্কে কেউ যদি কোনো মামলা করে বা বিচারপতিদের পার্সোনাল অ্যাটাক করে, সেটা কিন্তু সরাসরিভাবে ব্যবস্থা নেওয়া হয় বা নেওয়া উচিত, সেটা মনে করি আমি সবসময়। কিন্তু যখন পলিটিশিয়ানরা বলেন, তখন কি তারা আইনের ঊর্ধ্বে উঠে যান? সেটা আমরা এখানে যেমন দেখছি, মুখ্যমন্ত্রী বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বা কোনো সময় শুভেন্দু অধিকারীও বলছেন যে আদালত নিয়ে। তো সে আমার প্রশ্ন খুব ভালো একদমভাবে, যে আদালত কেন স্বতঃপ্রণোদিত হয়ে আহ, নিজেরা একটা সুয়ামোটো ইস্যু করছেন না? তারা বুঝিয়ে দিচ্ছেন না যে আদালত যে রায় দেয় সেটা পছন্দ না হলে তার আইনগতভাবে তার মোকাবিলা করাই যায়, কিন্তু কোনো সময় তাদের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলা যায় না। ইতিমধ্যে আপনারা জানেন যে একটি আদালতকে এক বিচারপতির বেঞ্চ পছন্দ হয়নি, পলিটিক্যাল বেঞ্চ বলার পর মুখ্যমন্ত্রীর কিন্তু 5 লক্ষ টাকা জরিমানাও হয়েছিল সেখানে দাঁড়িয়ে, বিচারপতি কৌশিকের। তো সেখানে তার জরিমানাও দিতে হবে, কিন্তু তারপরেও তো কোনো কিছু পাল্টায়নি। আদতে এটাই যে না মানা, তাতে সব কিছুতে না মানা, সব কিছুতে একটা কেন্দ্র বিরোধী, এতে হয়তো তার নিজস্ব ভোট ব্যাংক যেটা আছে বা নিজস্ব ভোট কর্মী, তাদের কাছে একটা বার্তা দেওয়া যায়, দেখো দল হিসেবে আমরা সব কিছুর বিরোধিতা হচ্ছে, ক্যাডারদের চাঙ্গা করা যায়। কিন্তু আলটিমেট যেটা হয়, সমাজে একটা বিশাল ক্ষতির সামনে পড়ে। কারণ আজকে নেতারা, বড় নেতারা বলছেন, কালকে সেমি নেতারা বলবেন, তারপরে চুনোপুঁটিরা বলবেন, তারপরে যারা সমাজবিরোধী তারা বলবেন, সমাজবিরোধীরাও বলবেন যে আমাদের ঠিকভাবে আমরা করলে আমাদের অধিকার আছে, ঠিকভাবে আমরা ন্যায় পাইনি বলে সবাই বলতে শুরু করবেন। কারণ যারা নেতা আছেন বা নেত্রী আছেন, তাদের দেখেই তো আমাদের সমাজ বা পরিচালিত হয়, তাদের কথা শুনেই। ফলে এই সোশ্যাল যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু কোনো জায়গায় আমার মনে হয় একটা ভেঙে যায় সম্ভাবনা আছে, যেটা খুব আতঙ্কের মধ্যে থাকে। আমি দেশে থাকবো, অথচ দেশের আমি সংবিধান মানব না। আমি দেশে থাকবো, আমি আদালত মানব না। আমি দেশে থাকবো, আমি নির্বাচন কমিশন মানব না। আমি দেশে থাকবো, আমি অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে মানব না। তাহলে আমি কি মানব? আমি তো দেশেই আছি। তাহলে দেশের যে সমস্ত সংস্থা, নিঃসন্দেহে তারা এরকম নয় যে তারা আহ, যে আইন লঙ্ঘন করছে না, সেটাও হয়তো করছে। এরকম বলার কোনো কারণ নেই করছে না। কিন্তু সবসময় আবার আমরা তো এটাও দেখছি যে আদালত সুপ্রিম কোর্ট, আমি সন্দেশখালী নিয়ে বলতে চাইছি, যখন এনআইএ বা সিবিআইকে নিয়ে বলা হলো পকেটে করে রিভলভার নিয়ে এসে, যেটা আর কি রাজ্যের পুলিশের রিভলভারও পাওয়া গেছে, সেখানে কিন্তু আদালত উল্টে সুপ্রিম কোর্ট বলেছে একজনের জন্য কেন বারবার করে আদালতে আসছে, ফলে নাক কাটা যাওয়া তো বলতেই পারে রাজ্য সরকারের। ফলে সেই প্রশ্নগুলো কিন্তু থাকছেই। আদতে এই কথা বলার সঙ্গে আমার আসলে নিজস্ব একটা পারিবারিক বিষয় আছে। কারণ আমি যে পরিবারে বড় হয়েছি, আমার নিজের কাকু নিজেও বিচারক ছিলেন, নামকরা বিচারক ছিলেন, আর এন কালী। আমি সেখানে দেখতাম যে কাকু জ্যোতি বসুর সময় আর কি লিগাল রিভিউ ব্যারিস্টার ছিলেন, কাকু হিউম্যান চেয়ারম্যান ছিলেন, কাকু হচ্ছে ভিজিলেন্স কমিশনের। সেখানে একটা পারস্পরিক যে সম্মান, সেখানে দাঁড়িয়ে জ্যোতিবাবু কিন্তু কালীবাবু বলে ডাকতেন, কালী সাহেব বলে ডাকতেন। সেই সম্মানটা, পারস্পরিক যে সম্মান, পারস্পরিক যে বিশ্বাস, সেই একটা জায়গা কিন্তু আমি প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত আর কি আঘাত পাচ্ছে। যেহেতু ছোটোবেলায় আমার এই পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠা, প্রচুর হাইকোর্টের বিচারপতিরা বাড়িতে আসতেন বা লোয়ার জুডিশিয়ারির বিচারপতিরা আমাদের বাড়িতে আসতেন, তাদের সঙ্গে কথা হতো, কাকুর সুবাদেই হতো। ফলে সেখানে দাঁড়িয়ে কোনো সময় কিন্তু এই কালচারটা ছিল না। এই কালচারটা কিন্তু আর কি একমাত্র যেটা একটা বারবার করে বলা হয়, লালা বাংলা ছেড়ে পালা, সেখানে বিমান বোস বলেছিলেন ওই একটা ইনস্ট্যান্স ছাড়া, যে একবার অবরোধে আটকে গিয়েছিলেন, তারপরে সেটা বিমান বোস বলেছিলেন, সেটারও একটা পুরো এই ছাড়া কিন্তু কোনো একটা ওই একই কথা বারবার করে ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যায় হচ্ছে তৃণমূল কিছু উঠলেই। কিন্তু এই বিষয়টা কিন্তু ছিল না।
যদিও সিপিএম ধরুন 47-48 তখন তো সিপিএম ছিল না, সিপিআই যেটা বলতো তারা মাত্রটা আজাদি ঝুটা হয়, তাই জন্য তখন ব্যানও করা হয়েছিল। তারা স্বাধীনতাকে মানত না, তারা স্বাধীনতাকে বলতো এই স্বাধীনতা আমাদের কাম্য নয়। তো একইভাবে আমরা কিন্তু সেম থিং রিপিটেশন এখন দেখছি যে সংবিধানের চৌহদ্দির মধ্যে কোনো অবস্থাতেই থাকতে চাইছেন না শাসক দল। আমার প্রশ্ন হচ্ছে যে আদালত কি স্বতঃপ্রণোদিত হয়ে আরও কোনো কড়া অবস্থান নেবে? কারণ এই কড়া অবস্থান যদি না নেয়, তাহলে কিন্তু এই আক্রমণের সীমা বা এই সামাজিক ক্ষয় আরও দ্রুত বাংলাকে গ্রাস করবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আপনাদের মন্তব্য জানান।